মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। মোটরসাইকেলে এসে পরপর দুটি গুলি করে বুকে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে হত্যা। যশোরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর। কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। এবং নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরোকে। নিজেকে নির্দোষ ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি। এখনই জামিন আবেদন করবেন না। পরবর্তী শুনানি ১৭ মার্চ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। বাংলাদেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছে জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন, দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। ২৪ ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এই আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোনো দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মোস্তাফিজুর রহমান, তাই বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যে পথেই হাঁটুক, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও এখনো অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা সীমান্তের কাঁটাতার পেরিয়ে এখন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচারই বন্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এমন শক্ত অবস্থানে খুশি বিসিবি। জাতীয় দলের তারকার মানহানির ব্যাপারে জিরো টলারেন্সের সিদ্ধান্ত বোর্ড সভাপতির। মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আইসিসিকে পাঠানো চিঠির জবাব আসতে পারে মঙ্গলবার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে পথেই হাঁটুক, ভারতে না যাবার ব্যাপারে নিজেদের অবস্থান বদলাতে চায় না ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে সে সিরিজ আয়োজনের সম্ভাবনা
একেবারেই ক্ষীণ। আপাতত বিশ্বকাপের ওপরই নিজেদের সর্বোচ্চ মনোযোগ রাখতে চাচ্ছে বিসিবি। দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভারতের বিকল্প নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। উল্লেখ্য, গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে অস্বীকৃতি জানায় বিসিসিআই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন। কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সিইসি জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে যাচাই বাছাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাদ পড়া প্রার্থীরা। সারা দেশে ২,৫৬৮ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে। ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। ইলেকশন কমিশন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন এই ১% জনসমর্থন আদায় করার কথা বলে। আমি যখন ওটা দাখিল করতে যাব, আমাদের উপর হামলা হয়ে আমাদের অনেকগুলা পেজ তারা ছিনিয়ে নিয়ে যায়। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথাও জানান আবেদনকারীরা। আমার নামে কোনো মামলা আছে কিনা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। এছাড়া শিগগিরই হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ভোট বানচালের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে
এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। কোনো দলে যেন ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আইসিসি আয়োজিত মক সভায় এ কথা বলেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে তার নিশ্চিতে তারেক রহমানকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে প্রতিদিনই শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবার শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামপন্থীদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও আসেন শোক জানাতে। ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এইটা যাতে আর কখনো তৈরি না হয়, তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য সেটা আমরা লড়াই চালিয়ে যাব। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এদিকে রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তারা। এ সময় বিএনপি নেতারা বলেন, শুধু গণতান্ত্রিক উন্নয়নই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সব অর্থনৈতিক সংস্কারের পেছনে শুরুতে জিয়াউর রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে ব্যবসায়ী সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া দেশের সমৃদ্ধশালী অর্থনীতির প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আমাদের আরেকজন আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির। আলাদা অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে ভোটের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ কি চায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজাদী যাত্রার শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দেশে আবারও ফ্যাসিবাদ তৈরির শঙ্কা তৈরি হয়েছে। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। এদিকে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের বৈঠকে জামাত নেতারা অভিমত দেন, এখনো ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সরকারকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ বিএনপি নেতাদের। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোট বানচালের কোনো চেষ্টাই কাজে আসবে না। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বন্দুক দিয়ে নয়, জনগণের উপর ভর করে অধিকার আদায়ের সংগ্রাম করে এবং করে গেছেন বেগম জিয়া।
জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। জানা যায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই আসেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। যখন মারা গেছে তখন আসতে পারিনি, চেষ্টা করছিলাম, জানাজাতে আসছি, অবশ্য মাটি দিতে পারিনি আর কি। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য। এখানে দোয়া দরুদ পড়লাম এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করলাম। ত্যাগ এবং তার দেশপ্রেম এই দুইটাই আমাকে সবথেকে বেশি তাকে মহান করে তুলছে আমার কাছে। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম জিয়া, প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন। বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে। ম্যাডাম যা চলে গেছেন, উনি প্রমাণ করে গিয়েছেন উনি বিএনপির নেত্রী না, পুরো সারা বাংলাদেশের মানুষের নেত্রী। লক্ষ লক্ষ দলমত নির্বিশেষে ওনারা জানাজায় এসেছেন। নেতারা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও আলামত নষ্টে শীর্ষে ছিল র্যাব, পিছিয়ে নেই পুলিশও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে আসে 40টি ডিটেনশন সেন্টারের সন্ধান। এখনো খোঁজ মেলেনি 251 ব্যক্তির, যার 68 ভাগই বিএনপির নেতাকর্মী। গুম এক বিভীষিকাময় শব্দ। রাজনৈতিক ভিন্নমত দমন কিংবা কণ্ঠরোধ করতে এক চরম হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে এলেও আজও হদিস মেলেনি অনেকের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে জড়িত র্যাব, 23% পুলিশ। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর সংশ্লিষ্টতাও রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল। এদিন 1569টি গুমের ঘটনা নিশ্চিত করে তদন্ত কমিশন, যাদের মধ্যে 251 জন এখনও নিখোঁজ। লাশ উদ্ধার করা হয় 36 জনের, যার মধ্যে 68% বিএনপির এবং 22% জামায়াত শিবিরের। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াত ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। তদন্তে 222 জনকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। এ সময় খোঁজ পেয়েছে 40টি বন্দিশালার। ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তে ব্যবস্থা নিতে আলাদাভাবে চিঠি পাঠানোর পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি জানাতে প্রতিবেদনে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় কমিশন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের গণকবর থেকে 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। 21 দিন ধরে 114 জনের মরদেহ উত্তোলন, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনরায় দাফন করে সিআইডির বিশেষায়িত দল। কবর বুঝিয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অজ্ঞাতনামা বাকিদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।
এ কান্না স্বজন হারানোর নয়, স্বজনের কবর খুঁজে পাওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়ার ১.৫ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান মেলেনি। অবশেষে দেখা মিলল সেই আদরের সন্তানের কবরের। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনে গিয়ে শহীদ হন। তার মমতাময়ী মা কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন। পাশের কবরেই শায়িত শহীদ ফয়সাল সরকার। তার মা এখনো মেনে নিতেই পারছেন না তার কলিজার টুকরো এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন অনন্তকালের যাত্রায়। শহীদ পারভেজ ব্যাপারীর মায়ের এই আর্তনাদ যেন থামছেই না। মাত্র ২৩ বছরেই সবাইকে ছেড়ে চলে যাবেন মেনেই নিতে পারছেন না মা শামসুন নাহার। আমাকে যেরকম কষ্ট লাগে কি ওর আল্লাহ কষ্ট দিয়েন না। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের তথ্য তুলে ধরেন সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বলেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই মৃতদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, সকল শহীদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা। শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। অজ্ঞাতনামা মৃতদেহ পরিচয় শনাক্তের কার্যক্রম গত ৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ২১ দিনের কর্মযজ্ঞের পর ৮ শহীদ পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বজনদের। এর মাধ্যমে অবসান ঘটেছে ১.৫ বছরের। এখনো বাকি ১০৬ জনের পরিচয় শনাক্তের কাজ। সিআইডি জানিয়েছে, যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে দ্রুত ডিএনএ নমুনা সিআইডির কাছে জমা দিতে। হয়তোবা তারাও পেতে পারেন তাদের স্বজনদের খোঁজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজান উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা যুবদল নেতা জানে আলমকে পর ২টি গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের রাউজানের যুবদল নেতা জানে আলম। দুর্বৃত্তরা জানান, রাত ৮টার দিকে রাউজানের পূর্ব গুছরা এলাকায় জানে আলমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে 2টি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সন্ধ্যার পরে ওর এলাকায় ওর যে বাড়িতে যেখানে উনি আড্ডা দেয় নেতাকর্মীদের সাথে বসে, ওখানে এই ঘটনাটা হয়েছে। এই সন্ত্রাসী যে হোক না কেন, যেই দলের হোক, এই সন্ত্রাসীগুলো যেন ধরা পড়ে। এই ধরনের মানুষের হত্যা করি এই আওয়ামী লীগের বিটির উপর মেসেজ দিতে সাথে রাউজান নদী নির্বাচনী পরিবেশ নাই। বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটছে, এই হলো সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে আর 12 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচন থেকে বিরূপ প্রতিক্রিয়া হইব। এই ঘটনাগুলো যদি বন্ধ করতে হয়, অবৈধ অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। রাউজানের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক ছিলেন জানে আলম। সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। এ সময় মোটরসাইকেলে 3 যুবক এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রানার। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে 2 নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মীদের অভিযোগ, ঘন কুয়াশার দিক ভুল করা জাহাজের ধাক্কায় প্রাণ গেছে বোটে থাকা 2 নিরাপত্তা কর্মীর। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাতের হামলা থেকে বাঁচতে সাগরে 2 নিরাপত্তা কর্মী ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে রোববার মধ্যরাতে একটি জাহাজকে সিগন্যাল দিয়ে ঘাটে ফেরাচ্ছিলেন 4 নিরাপত্তা কর্মী।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা নিরাপত্তা কর্মী সহ শ্রমিকরা জানান, জাহাজটি যে স্থানে নোঙর করার কথা ছিল ঘন কুয়াশার কারণে সেদিকে না গিয়ে ভুল দিকে চলে যায়। এই সময় নিরাপত্তা কর্মীবাহী বোটটিকে সজোরে ধাক্কা দেয়। জীবন বাঁচাতে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দেন। জাহাজের ধাক্কায় নিহত হন 2 জন। সোমবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলটার কোলা দিয়ে একবার জাহাজ মনে করো ডাইরেক্ট ঢুকে গেছে, কিন্তু আমরা তো হলো সরিয়ে আসছিলাম, ফিশিং করতে গেছিলাম। এই কারণে জাল দেখে আমাদের মুখের সামনে দুর্ঘটনা কি কুয়াশার জন্য কিছু টের পাওয়া যায় না, এই কারণে একটা ফাঙ্গার সাথে খাটিয়ে গেছে আর 2টা লোক ওখানে ফাইতেছে না, 3 জন লোক বলা ফাইতেছে না বলতেছে। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে ডাকাতের হামলা থেকে বাঁচতে বোর্ডে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। এবারও ডাকাত টিম এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। কোনো ডাকাতির কোনো ঘটনাটা মিথ্যা, সব মিথ্যা। ডাকাতি হবে তার ফ্যান দিয়ে কাটবে, লাশকে এখানে থাকবে। পুলিশ বলছে তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। ডাকাতি নাকি ইনসিডেন্ট এটা আমরা তদন্ত করতেছি, তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে কি ঘটনা ঘটছে। নিহতদের একজন আব্দুল খালেক ও অপরজন সাইফুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 70 ভরি স্বর্ণ ও 600 ভরি রূপা ডাকাতির ঘটনা ঘটেছে। ভাঙতে না পেরে 4 লাখ টাকা সহ সিন্দুক তুলে নিয়ে গেছে চক্রটি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা বিভাগ ও পিবিআই। রাত 3:21 মোহাম্মদপুর চন্দ্রিমা বাজারের রানা জুয়েলার্সে একে একে প্রবেশ করেন 7 জন। মুহূর্তেই ভেঙে ফেলেন সবকটি শেলফ। স্বর্ণ ও রূপার অলংকার তুলে পাঠিয়ে দেন বাইরে দাঁড়িয়ে থাকা অন্য সদস্যদের কাছে। সবশেষ সিন্দুক তুলে নেবার পালা। 400 কেজি ওজনের সিন্দুকটি তুলে নিতে তাদের সঙ্গে যোগ দেন আরও 3 থেকে 4 জন। দোকানির দাবি, অলংকারের পাশাপাশি খোয়া গেছে নগদ টাকা। 50 ভরি আছে কাস্টমারের আর আমার ব্যক্তিগত, দুইটা মিলে 50 ভরির মতো আছে। বন্ধকের আছে 20 ভরি। হ্যাঁ, এই মোট 70 ভরি। আর রূপা আছে 600 ভরি। হ্যাঁ, আর কিছু ক্যাশ টাকাও ছিল। তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ। ডাকাত চক্র শনাক্তে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা। খোঁজখবর নিচ্ছি আসলে মার্কেটের অতীত ইতিহাস কিংবা অতীতে এই এলাকায় মানে কারা এরকম ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল। সিসি ক্যামেরা ফুটেজগুলো বিশ্লেষণ করে আমরা তারপরে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই ঘটনার আড়ালে কারা আছে। জড়িতদের ধরতে পুলিশের অন্য ইউনিটের পাশাপাশি কাজ করছে পিবিআই। আমরা যেমন কাজ করতেছি, ডিএমপি কাজ করতেছে, থানা কাজ করতেছে এবং সিআইডি কাজ করতেছে। ঠিক আছে, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করতেছি। আমরা আশা করি এগুলো ডিটেক্ট করতে পারবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে, আমরা আশা করি পারবো। পুরো ঘটনাটি ঘটে মাত্র 4 মিনিট 42 সেকেন্ডে। দোকানি জানান, চুরি যাওয়া অলংকারের বাজার মূল্য প্রায় 1,80,00,000 টাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় 2টি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে চলন্ত বালুবাহী ট্রাকের চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকে 2 দিনে 107 কোটি টাকা তুললেন গ্রাহকরা। জমা হয়েছে 44 কোটি। বিষয়টিকে নতুন ব্যাংকের উপর মানুষের আস্থা হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় সৎ কর্মকর্তাদের মূল্যায়নের পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার বার্তাও দেন তিনি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত মাত্র 3 কার্যদিবস চলমান ছিল। তার মধ্যে প্রথম 2 দিনে 13,314টি লেনদেনে 107 কোটি 77 লাখ টাকা তুলে নেওয়ার বিপরীতে 5 ব্যাংকের শাখাগুলোতে 44 কোটি টাকা নতুন আমানত যুক্ত হয়েছে। এসব জমা করা অর্থে প্রথম দিন থেকে বাজার ভিত্তিক মুনাফা যোগ হবে এবং যে কোনো সময় তুলে নিতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে 2 লাখ টাকার কম আছে 95% আমানতকারীর। এর বাইরে বড় অঙ্কের গ্রাহক
শ্রমিকদের অপেক্ষা করতে হবে 2 বছরের বেশি। একই সঙ্গে ডায়ালাসিস ও ক্যান্সার রোগী গ্রাহকদের জন্য তথ্য জমা দিলে পুরো আমানত দেওয়া হবে বলে জানান গভর্নর। ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করেন তাদেরকে কিন্তু পুরো টাকাই উইথড্র করার সুযোগ দেওয়া হচ্ছে। আবেদন করবেন এবং প্রমাণ করবেন যে তারা ক্যান্সারে আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিস করছেন, ডক্টর সার্টিফিকেট সহ। অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে, আত্মীয় স্বজন হলে হবে না। সেভিংসের এগেইনস্টে যে সমস্ত মুনাফার হার এটাও ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং একটা মার্কেট রেটের ভিত্তিতেই করা হয়েছে, বিশেষ করে শরিয়া প্রতিপালন সাপেক্ষে। ব্যাংকের কার্যক্রম শুরু করাতেই থেমে থাকবে না। সৎকর্মীদের মূল্যায়নের পাশাপাশি ফরেনসিক অডিটের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান গভর্নর। আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গৃহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা, রিপোর্টটা নিয়ে তদন্তকারী প্রতিষ্ঠানের খাতে দিয়ে দিব। এদিকে নানা বাধা দেয়া হলেও নবগঠিত ব্যাংকে এই মুহূর্তে রেমিটেন্স প্রবাহ বাড়ানো, বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা ও সরকারি লেনদেন সচল করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেইভাবে রাখতে পারবো না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে বাড়বে তৈরি পোশাক, চা বাগান, বেসরকারি পাটকল সহ 13 খাতের মজুরি। উচ্চ মূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তবে মজুরি কাঠামো নিয়ে শ্রম অসন্তোষ এড়াতে সুনির্দিষ্ট পদ্ধতি চায় মালিকপক্ষ। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ন্যায্য মূল্য উদ্যোক্তারা পান, তা নিশ্চিতে শ্রমিকদেরও এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। MSRFN এর রিপোর্ট। ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল 17 নভেম্বর বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা আগামী বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে, তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই শিল্প উদ্যোক্তাদের। অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার, সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। MSRFN, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে উঠেই নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না মাদুরো এবং তার স্ত্রী। এর মধ্যে দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে।
মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। এদিকে কারাকাসে নতুন পার্লামেন্টে মাদুরোর পক্ষে স্লোগান দেন আইন প্রণেতারা। শাসক দলের এমপিরা মাদুরোর মুক্তি দাবি করেছেন। এছাড়া নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ। এর আগে স্থানীয় সময় শনিবার তাদের দুজনকেই কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। হেলিকপ্টার ও সামরিক বিমানে করে তাদের সরাসরি নিউ ইয়র্কে আনা হয়। এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের হাই কমিশন। স্থানীয় সময় সোমবার পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শোক বইয়ে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। এরপর বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশগ্রহণ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে উপস্থিত হয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত সহ শ্রীলঙ্কা, সাইপ্রাস এবং মরিশাসের হাই কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটার হচ্ছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে থেকেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হতে দেখা যাচ্ছে বেশ উৎসাহ উদ্দীপনা। কয়েক লাখ প্রবাসী বসবাস করলেও নানা কারণে ভোটার হয়েছেন প্রায় ৬,০০০ জন। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটার নিবন্ধন করছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমায় এখনও নিবন্ধিত হচ্ছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা প্রবাসীরাও ভোটার হতে পারতেছি। আমরা প্রবাসী যারা আছি আমরা সবসময় অবহেলিত থাকি, কিন্তু এবছর একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগে আমরা ভোট হইতে পারছি না, আমরা কোনো সমস্যা হয় না। প্রবাসীদের ভোটার হতে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন বিএনপি এবং জামাত ইসলামীর দক্ষিণ আফ্রিকার নেতাকর্মীরা। তবে এনআইডি কার্ড না থাকা এবং আবেদন গ্রহণে অ্যাপসের জটিলতায় নিবন্ধিত হতে পারছেন না অনেকেই। আগামী নির্বাচনে যে আমরা ভোট দিতে পারবো, সেই ভোট দেওয়ার যে প্রসেসটা এটা খুবই ইজি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো যে আপনারা নিজে নিবন্ধন করুন। আমরা বিদেশে থাকে যে বাংলাদেশে ভোট দিব, এটা আমাদের জন্য একটা বড় সুখবর। দেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, যেন খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়। ভোট সচেতনতার অভাব, কাজের ব্যস্ততা এবং এনআইডি কার্ড না থাকা সহ নানা কারণে নিবন্ধনের হার কম বলে জানান দেশটিতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এখানে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশেরই এনআইডি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, হয়তো অ্যাপসের আওতার ভুক্ত না, অনেকের কাছে হয়তো স্মার্টফোন আছে বাট অ্যাপস ডাউনলোড করা নাই, বা মনে করছে এটা জটিল, আমি পরে করব। এই পরে করার জন্য করতে গিয়ে আর সময় পাচ্ছেন না, সময় শেষ হয়ে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে প্রায় ৩ লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন প্রায় ৮,০০০, যা মোট সংখ্যার ৩%। এ সকল দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধিত হওয়ার শেষ সময় ৫ জানুয়ারি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। অতীতের সব রেকর্ড ভেঙে বিদায় বছর 2025 সালে ইটালিতে নতুন রেকর্ড গড়ে 48 কোটি পর্যটক ভ্রমণ করেছেন। জুবিলি ভ্যাটিকানের নতুন পপ নির্বাচনের কারণে এই বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে ইটালিতে। পর্যটকের সংখ্যায় ফ্রান্স এবং জার্মানিকে ছাড়িয়ে ইতিহাস গড়েছে দেশটি। ইটালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট।
ভ্যাটিকান সিটি, কলোসিয়াম, ট্রেভি ফাউন্টেন কিংবা ঐতিহাসিক পান্থনের মতো এলাকা পর্যটকের পদচারণায় মুখর। দেশটির মিলানো ভেনিসকে ছাড়িয়ে রাজধানী রোম পর্যটকের সংখ্যায় এগিয়ে রয়েছে বরাবরের মতোই। গেল বছরের গ্রীষ্মকালে রাজধানী রোমের হোটেল, মোটেল এবং বেড অ্যান্ড ব্রেকফাস্টগুলোতে সিট খালি ছিল না। তবে পুরো ইতালিতে সেপ্টেম্বরে হোটেল বুকিংয়ের পরিমাণ ছিল শতকরা 56%, অক্টোবরে শতকরা 66.7%, এমনকি ধীরগতির ডিসেম্বর মাসেও হোটেল বুকিং ছিল শতকরা 44.9%। 2025 সালে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে পর্যটন এলাকায় ব্যবসা করা প্রবাসী বাংলাদেশিরাও হয়েছেন লাভবান। 2025 সালে রেকর্ড সংখ্যক লোক হয়েছে, যদিও এটা জুবলির কারণে হয়েছিল এবং ব্যবসায়ীরা এর থেকে ভালো একটা সুযোগ সুবিধা পেয়েছে। 2025 সালটি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এই বছর আমরা যারা ব্যবসায়ী আছি, পর্যটকরা যারা ব্যবসা করেছে সকলেই ইনশাল্লাহ ভালো করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালিতে পর্যটকরা আসছেন, এতে করে বাংলাদেশিদের ব্যবসা খুব ভালো হয়েছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। পর্যটন মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে 2025 সাল পর্যটনের জন্য একটি বিশেষ বছর হিসেবে গণ্য হবে। পর্যটন মন্ত্রী ড্যানিয়েলা সান্তানসে বলেছেন, গেল বছর শুধু পর্যটকের সংখ্যাই বাড়েনি, রাত্রি যাপনের সময়ও বেড়েছে। 2026 সালে পর্যটকের সংখ্যা বেড়েছে শতকরা 9.4% এবং রাত্রি যাপনের সময় বেড়েছে শতকরা 10.6%। ওই বছর শুধু অক্টোবরই 20 মিলিয়ন হোটেলের সিট বিক্রি হয়েছে। সময় সংবাদ, ইতালি। কুয়েতের আইন লঙ্ঘন সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে বিভিন্ন দেশের প্রায় 40,000 প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। নিরাপত্তা অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, শৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে বসবাসরত সব প্রবাসীদের জন্য দেশটির আইন মেনে চলা বাধ্যতামূলক। স্বাধীনতা দিবস উপলক্ষে 6,134 জন বন্দীকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মানবিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। সরকারের ঘোষণার পরপরই ইয়াঙ্গুনের ইনসিন কারাগারের সামনে কারাবন্দী স্বজনদের অপেক্ষায় ভিড় করেন শত শত মানুষ। এ সময় বন্দী স্বজনদের নাম লেখা কাগজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্রে সাজা ভোগ করা নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। এছাড়া আলাদা এক ঘোষণায় জানানো হয়েছে 52 জন বিদেশি বন্দীকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হলো। তীব্র তুষার ঝড় ও শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন। গত 3 দিনে তুষারপাতের কবলে প্রায় কয়েকশো যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহত হন বেশ কয়েকজন। বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়েছে। রেলপথেও দেখা দেয় অচল অবস্থা। এদিকে নাশকতার কারণে বার্লিনের দক্ষিণে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। কয়েকদিনের টানা তুষারপাতে স্থবির জার্মানির জনজীবন। সড়ক কিংবা রেলপথ সবখানেই 10 থেকে 50 সেন্টিমিটার তুষারে আবৃত। তুষারপাতের কারণে হামবুর্গ ও নর্থ রাইন ওয়েস্টফালেন সহ দেশটির কয়েকটি বিমানবন্দরে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে ভোগান্তির শিকার কয়েক লাখ যাত্রী। অচল অবস্থা বিরাজ করছে রেলপথেও। এদিকে বার্লিনের দক্ষিণে ছেলেনডর্ফে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। এমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নতুন বছরে ছুটি থাকায় অনেকেই আইস স্কেটিং করছেন পরিবার পরিজন নিয়ে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বাল্টিক সাগর থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েকদিন জার্মানি জুড়ে শীত জেঁকে বসতে পারে। পাশাপাশি তুষার ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বছরের শুরুতেই জার্মানি জুড়ে তীব্র তুষারপাত যেমন প্রকৃতি ও পরিবেশের জন্য স্বস্তির, তেমনি দেশটির সড়কে মহাসড়কে হাজারো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হওয়া ছাড়াও বার্লিনের দক্ষিণে কমপক্ষে 2 লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হওয়াটা অবশ্যই চ্যান্সেলর ম্যাটসের জন্য নতুন চ্যালেঞ্জ। এই বিপর্যয় দ্রুত কেটে যাবে এমনটাই প্রার্থনা সবার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডের কিলদারে হয়ে গেল পৌষ উৎসব, যেখানে বাহারি সব পিঠা নিয়ে হাজির হন অনেকে। কয়েকশো প্রবাসী বাংলাদেশি উৎসবে যোগ দেন। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। শীত এখন পুরোপুরি জেঁকে বসেছে আয়ারল্যান্ডের অলিগলিতে। শীত আর পিঠা বাংলাদেশি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, তাই প্রবাসে এসেও দেশীয় সেই সংস্কৃতির ধারাকে আগলে রাখতেই আয়ারল্যান্ডে আয়োজন করা হলো পৌষ পিঠা উৎসবের। ভাপা সহ এই আয়োজনে ছিল বিভিন্ন স্বাদের পিঠা। একদিকে পিঠা সহ দেশীয় খাবারের ধুম, অন্যদিকে দেশীয় গানে মুগ্ধ হয়ে পুরো সময়টি দারুণভাবে উপভোগ করেন আগত প্রবাসীরা। বিদেশে থেকেও যে আমরা একসাথে বসে সবাই এইরকম একটা পিঠা মানে অনেক রকম পিঠা খেতে পারছি, বাংলাদেশের যে মানে শীতের পিঠা যে ভাইবসটা সেটা পাওয়ার জন্য মূলত এখানে আসা। আলহামদুলিল্লাহ সেটা আমরা পেয়েছি। বিদেশের মাটিতে আসলে দেশীয় পিঠাগুলো খুব মিক্স করা হয়, এখানে সবার সাথে দেখা হচ্ছে এবং বিভিন্ন রকমের পিঠা সত্যি খুব ভালো হচ্ছে। হলটা কানায় কানায় পড়ে গেছে, আপনারা সবাই আসছেন, অসম্ভব খুশি হয়েছি আমরা। আর ইনশাআল্লাহ নেক্সটে আমরা আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা করছি। প্রতি বছর দেশীয় বিভিন্ন ধারার অনুষ্ঠান করায় নারীদের সংগঠন কন্যা জায়া জননীর প্রশংসা করেন সদ্য নির্বাচিত অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নতুন এই সভাপতি। আমাদের বাচ্চারা, ভাবিরা এবং আমরা সকলেই খুবই আনন্দের সাথে এনজয় করি, সকলের সাথে দেখা হয়। কয়েকশো প্রবাসী বাংলাদেশি এই আয়োজনে যোগ দেন। দেশীয় পৌষের যে শীতের তীব্রতা, সেই তীব্রতা এখানেও জেঁকে বসেছে বেশ কয়েকদিন ধরে। তার মাঝে পৌষের এই উৎসব একটু হলেও উষ্ণতা দিয়েছে এখানের উৎসব প্রেমীদের মাঝে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভারতের নোংরা রাজনীতির শিকার মোস্তাফিজুর রহমান, তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় এমন মন্তব্য কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজনীতিকে খেলার মাঠে নামিয়ে এনে ক্রিকেটকেই ছোট করা হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এমন সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারকে ঘিরেই নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতার ক্রীড়া ঐতিহ্য নিয়েও। কারণ কলকাতা শুধু রাজনৈতিক আন্দোলনের শহর নয়, এই শহর খেলার শহরও। এই শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল আর ক্রিকেটের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় ঠিকানা ইডেন গার্ডেন্স। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মাঠকে ক্রিকেটের নন্দনকানন বলেই চেনেন সমর্থকরা, যেখানে ম্যাচ মানে শুধু খেলা নয়, মানে সার্বজনীন উৎসবও। গ্যালারির গর্জনে কেঁপে ওঠা গোটা সিটি অব জয় কলকাতা। সেই গর্জন শোনার প্রতীক্ষায় যারা প্রহর গুনছেন নিজের শহর কেকেআরের হয়ে গলা ফাটাবেন বলে গলায় শান দিচ্ছিলেন, আজ তারা অনেকটাই হতাশায় মুহ্যমান। কলকাতার মতো এক ধর্মনিরপেক্ষ শহরে মুস্তাফিজকে নিয়ে এমন রাজনীতি হতে দেখে ক্ষুব্ধ শহরের সাধারণ ক্রিকেট প্রেমীরা। মুস্তাফিজুর রহমান একটা ফাস্ট বোলার, তাকে নেওয়া নিয়ে একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। অন্তত কলকাতার টিম, বাংলার টিম তৈরি হচ্ছে, এটা নিয়ে যে নোংরা রাজনীতি রয়েছে আমার কাছে মনে হয় যে খুবই বাজে। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। আমার মনে হয় দু দেশেরই এই কূটনৈতিক স্তরে যাই হোক না কেন, খেলাধুলার অন্তত প্রভাবটা যাতে না পড়ে। কেকেআর কলকাতাবাসীর কাছে শুধু একটি ক্রিকেটের দল নয়, কলকাতার আবেগের প্রতীকও। ফলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যে বিতর্কে এই শহর ও তাদের প্রিয় দলকে জড়ানো হলো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন কলকাতাবাসী। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজুরকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। হিন্দু মুসলিম সব এক, আমরা সব এক মানি। খ্রিস্টানও থাকছে, হিন্দু থাকছে, মুসলিম থাকছে, এখানে সিকিউরিটি অনেক ভালো,
মানে আপনি বাইরে থেকে হলেও আপনাকে খুব সাপোর্ট করে। আমি তো দেখেছি সিকিউরিটি এখানকার ইন্ডিয়ার সিকিউরিটি সবচেয়ে বেস্ট। আইপিএল এর আসছে মৌসুমে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে এই ম্যাচগুলোর কয়েক হাজার টিকিট অনলাইনে আগাম বিক্রিও হয়ে গিয়েছে, যাদের অনেকেই ম্যাচ টিকিট সংগ্রহ করেছেন মাঠে বসে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন বলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। প্রবাসী সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে 42 দিনের আপিল, সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং 71 বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।